শ্রোতা বন্ধুরা, আমি চৈতালি। জোনাকি নিউজ চ্যানেলে সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই। আজও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একখানি কাহিনী। তবে কাহিনী শোনার আগে প্রথমেই বলবো, যদি গল্প ভালো লাগে তাহলে প্রত্যেকেই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না, এবং প্রত্যেকে লাইক করবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে ভিউ অনেক বেশি হয়। আপনারা সহযোগিতা করলে এরকম গল্প অবশ্যই দিতে পারবো। তাহলে চলুন শুনে ফেলি আজকে সেই বিশেষ কাহিনী, বিষ বৃক্ষ। আজ বহু বছর পর আবার সেই শহরে ফিরছে মেঘা, যেখান থেকে একদিন নিজেদের সর্বস্ব খুইয়ে লোকারণ্যে অন্তরিত হয়ে গেছিল এক মা তার সন্তানকে সঙ্গে নিয়ে। ভোগ সর্বস্ব সমাজে ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতো তাদের দুজনেরই সেখানে কোনো জায়গা ছিল না। ছিল তো শুধু কৌতুক, কটূক্তি আর বিছানায় যাওয়ার আহ্বান। যদিও সেই প্রস্তাবও আবার প্রকাশ্যে নয়, কি ভিড় কিছুটা ফাঁকা হলে উচ্চস্বরে নয়, ফিসফিসিয়ে। কিন্তু তার আগে সব কিছু জানাজানি হওয়ার আগের দিনগুলো যাচ্ছিল ভালোই। আদৌ ভালো যাচ্ছিল কি? সেদিনকার কথা এখনও স্পষ্ট মনে আছে মেঘার। এক বৃষ্টির রাতে শিয়াল কুকুরের ঠোক্কর থেকে পালাতে পালাতে মা আর মেয়ে হাজির হয়েছিল শহর থেকে খানিক দূরের এক প্রকাণ্ড সাদা বাড়ির সামনে। তাদের উদ্দেশ্য ছিল এই বৃষ্টির দিনে সামান্য আশ্রয়ের অনুসন্ধান। আর একটু পরেই অন্ধকার যখন আর একটু গভীর হবে, রাত্রি যখন তার নিস্তব্ধতার প্রাচুর্যে চারিদিক ভরিয়ে তুলবে, সভ্য সমাজের এক নৃশংস বর্বর দিক উন্মোচিত হবে তখন। বলা বাহুল্য, লোকলজ্জা আর মান সম্মানের ভয়ে যা দিনের আলোতে সুপ্ত অবস্থায় থাকে, তাই রাতের অন্ধকারে পূর্ণ বিকশিত হয়ে উঠবে। সেই সময় আসার আগেই ওদের দুজনের একটা মাথা গোঁজার আস্তানার বড্ড প্রয়োজন। ওরা দরজায় কড়া নাড়তেই খানিক পরে দরজা খুলে গেল। সেই মায়েরই বয়সী এক ভদ্রমহিলা দরজা খুললেন। কি চাই? আজকের এই নতুন শহরে এসেছি, কিছুই চিনি না। এই বৃষ্টির দিনে আমরা কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। একটু যদি মাথা গোঁজার ঠাঁই হতো তাহলে আপনার চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। আপনার নাম? আমার নাম রজনী, আর এই আমার মেয়ে মেঘা। মহিলার হয়তো মেয়েটার দিকে তাকিয়ে মনের মধ্যে কিছুটা মায়ার সঞ্চার ঘটল। তারই মেয়ের বয়সী আর একটা মেয়ে বাইরে ভিজছে দেখে তার মধ্যে মাতৃত্ববোধ যেন একটু তাড়াতাড়ি প্রচলিত হয়ে উঠল। তাড়াতাড়ি ভিতরে আসুন, এত জোরে বৃষ্টি পড়ছে, ওর যে শরীর খারাপ করবে। মেঘা দিকে তাকিয়ে বললেন কথাটা। সেটা শুনেই বৃষ্টির মধ্যেও নিজের চোখ দুটো ভিজে গেছে টের পেল রজনী। সেই ভদ্রমহিলার পা দুটো জড়িয়ে ধরল তার প্রতি কৃতজ্ঞতায়। না না মানু, আমি কিছুতেই এরকম একজন বাড়িতে বরদাস্ত করব না। চেনা নেই জানা নেই হুট করে এসে বলল, আর তুমি তাকে ঘরে ঢুকিয়ে নিলে। তা কি করতাম? এই বৃষ্টিতে দুজন অসহায় মানুষকে বাইরে ছেড়ে দিতাম? এত বড় বাড়ির একটা ঘরে ওরা যদি কদিন থাকে ক্ষতি কি? তাছাড়া আমার তো সর্বক্ষণের জন্য একজন কাজের লোকের দরকার ছিলই। তা বলে, আচ্ছা তুমি একবার কথা বলে তো দেখো, তারপর না হয় মতামত জানিও। আচ্ছা, তা সে এখন আছে কোথায়? রান্নাঘরে। অসিত রান্নাঘরে ঢুকতেই ওর চোখ আটকে গেল। রজনী মাটিতে বসে সামনে ঝুঁকে বটিতে সবজি কাটছিল।
কখন যে তার বক্ষদেশ থেকে আঁচলের আভ্র সরে গেছে সে খেয়াল করেনি। তার পরনে মানোরই একটা পুরনো ব্লাউজ, তার বুকের মাপের চেয়ে খানিক ছোট, তাই যৌবনের চিহ্নগুলো খানিক যেন উন্মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসতে চায়। তার উপরে সে কোনো ব্রা পরেনি। রান্নাঘরের গরমে ঘেমে গিয়ে তার ব্লাউজ তার বুকের সাথে লেপটে গেছে। বৃন্তগুলো ওপর থেকে আভাস পাওয়া যাচ্ছে। অসিত ওইদিকে ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। রজনীর যৌবন যেন মানুষের চেয়েও কয়েক কাঠি বাড়া। আহা, এমন ঐশ্বর্যে ভরা শরীর, চোখ ফেরাতে মন চায় না। হঠাৎ রজনী অসিতকে দেখতে পেয়েই নিজের আঁচল ঠিক করে নেয়। অসিতের লোভে ভরা দৃষ্টি ওর মোটেও ভালো লাগে না। ওর চোখে চোখ পড়লেও অসিত চোখ ফেরায় না, হাঁ করে তাকিয়ে থাকে। কিন্তু এই সময় ঘরে মানু প্রবেশ করে। তাতেই অসিত নিজেকে পুরোপুরি পাল্টে নেয়। তা তুমিই রজনী, পারবে মানু যা যা কাজ করতে বলেছে? আগে পারবো। তা কি ঠিক করলে? ও থাকবে? আপাতত থাকুক না। মেঘার, অসিত আর মানুর মেঘার সাথে এই অল্প কয়েকদিনেই খুব ভাব হয়ে যায়। মানু ওদের দুজনের এই বন্ধুত্বকে খুব ভালো নজরে দেখে। তাই ওদের দোতলার একটা ঘরে খেলতে বসিয়ে যে যার বাজার করতে। বাজারটা শহরের একদম অন্য প্রান্তে। অসিত এই মুহূর্তটারই কিছুদিন ধরে অপেক্ষায় ছিল। ও মানু বেরিয়ে যেতেই সদর দরজা লক করে এগোয় রজনীর ঘরের উদ্দেশ্যে। আজকে ওকে পর্দার বাইরে আনতেই হচ্ছে। এই আগুন নইলে কিছুতেই মিটবে না। অসিত ধীর পায়ে রজনীর ঘরে ঢুকতে গিয়ে দেখে দরজাটা ভেজানো, কিন্তু বন্ধ নয়। ও আস্তে করে দরজাটা খুলে ভিতরে ঢোকে। কি আশ্চর্য, ঘরে কেউ নেই। হঠাৎ ও খেয়াল করে একটা জলের শব্দ আসছে। তার মানে কি ওই ঘরের সাথে লাগোয়া বাথরুমের দিকে গিয়েই বুঝতে পারে রজনী ভিতরে স্নান করছে। ও আর নিজেকে নিজের মধ্যে স্থির রাখতে পারে না। বাথরুমের দরজার দিকে গিয়েই বুঝতে পারে ঈশ্বর ওকে একটা সোনায় বাঁধানো কপাল দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। বাথরুমের দরজাটাও খোলা। ও দরজা দিয়ে ভিতরে উঁকি মারে। ভিতরে ও যে দৃশ্য দেখে সেটা দেখেই ওর যৌনাঙ্গ। রজনী ভিতরে শাওয়ার চালিয়ে স্নান করছে, সম্পূর্ণ খোলা অবস্থায়। তার শরীরে কোনো প্রকার বস্ত্র নেই। যদিও দরজার ফাঁক দিয়ে শুধু ওর একটা দিকই দেখা যাচ্ছে, তাই বা কম কিসের? ওর বৃন্তগুলো এখনও খাড়া হয়ে আছে। আহা, কতই না রস সমৃদ্ধ। ওই লেবু দুটোর রস বের করতে না পারলে অমর লেবু বাড়িতে রাখার লাভ কি? তাছাড়া তার সারা শরীরের চিকনও দেখার মতো। মণি মাণিক্য ঠাসা কোনো অপ্সরার মূর্তির চেয়ে কম নয়। তার পাশ্চাত্য দেশের ওইটুকু নিদর্শন পেয়েই অসিতের ইচ্ছে হলো রজনীকে বুকের ভরে শুইয়ে ওর পিছন দিক থেকেই সভ্যতার আদিম খেলায় মেতে উঠতে। তবে ওর পায়ের আড়ালে তাকায় ওর দুপায়ের মাঝের সেই রহস্যে ভরা গুহার সন্ধান তখনই পেল না অসিত। এমন সময় দেখল রজনীর শাওয়ারটা বন্ধ হয়েছে। অসিত চটপট নিজের কামাগ্নিতে কিছু সময়ের জন্য দমিত রেখে ওদের বিছানায় গিয়ে বসল। খানিক পরেই রজনী বেরোলো। ও এসবের কিছুই জানতো না। রজনী বেরোতেই অসিতের চোখ দুটো আবার জ্বলে উঠল। একটা ছোট্ট তোয়ালে জড়িয়ে বাইরে বেরিয়েছে রজনী। ওর বুকের ওপরটা অনেকটাই ফাঁকা। বুক দুটোর মধ্যেকার খাঁজ যেন সুগভীর মরিয়ানা। এমনকি উরুর উপরিভাগের সামান্যই ঢাকা আছে ওই তোয়ালে দিয়ে।
রজনী অসিতকে দেখে নিজে ঢাকার চেষ্টা করলো, কিন্তু তোয়ালেটা বড্ড ছোট, কোনো উপায় নেই। ও তা পরিস্থিতি সাধারণ করার চেষ্টা করে বলল, এ কি বাবু, আপনি এখানে? অসিত একটা গলা খাঁকারি দিয়ে বলল, হ্যাঁ, ওই মানু নেই, একটু চা করে দিতে হবে, ঘন দুধ দিয়ে কড়া করে চা। ঠিক আছে বাবু, আপনি যান, আমি একটু পরেই যাচ্ছি। একটু পরে কেন, আমার সঙ্গেই চলো। রজনী এবার একটু ইতস্তত করে বলে, আপনি যান, আমি শাড়িটা পরেই যাচ্ছি। তা পরে না, তোমায় কে বাধা দিচ্ছে? পরে নাও শাড়ি। আচ্ছা, দাঁড়ান তবে, বলে রজনী শাড়ি আর ব্লাউজটা তুলে বাথরুমের দিকে যেতে চায়। অসিত ওর উদ্দেশ্যে বলে, দাঁড়াও। তারপর উঠে ওর সামনে গিয়ে বলে, তুমি বাথরুমে গিয়ে যে সময় নষ্ট করবে না, সেটার গ্যারান্টি কে দেবে? এখানে আমার সামনে শাড়ি পরে নাও। বলেই ও মুচকি হাসে। বাবু, এ আপনি কি বলছেন? অসিত এবার রজনীর দিকে আর একটু এগিয়ে যায়। তারপর তোয়ালে ওর কাঁধে যে জায়গাটায় গোঁজা আছে ঠিক তার উপর হাত রেখে বলে, আমার থেকে লজ্জার কী আছে রজনী? তুই তো তোর মালিকের সব কাজ করিস, মালকিনীর সব সুখ স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখিস, আর আমাকে এটুকু সুখ দিতে পারবি না? বলেই অসিত এক টানে ওর তোয়ালের ভাঁজ খুলে দেয়। তার ফলেই ওর সম্পূর্ণ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকে রজনী। আর তাকে দেখেই অসিতের মনটা আদিম এক পিশাচিক আনন্দে ভরে যায়।